আসসালামু আলাইকুম বন্ধুরা। ভেবে দেখুন তো, এমন একটা দুনিয়া যেখানে আদালত, জজ, উকিল এইসব কিছুই নেই। আছে শুধু একটা এআই, যেটা মাত্র ৩ ঘন্টার মধ্যেই যত বড় অপরাধী হোক না কেন সেটার জেরা, সাক্ষী, প্রমাণ সব কিছু নিয়ে সাজাও দিয়ে দেয়। আর এমনই একদিন আপনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন যে আপনাকে একটা ইলেকট্রিক চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আর আপনার সামনে থাকা বিশাল স্ক্রিন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জজ ম্যাডক্স আপনাকে বলে যে ক্রিস, তোমার স্ত্রীকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে নির্দোষ করার জন্য তোমার কাছে মাত্র ৯০ মিনিট সময় রয়েছে। এর মধ্যে প্রমাণ না করতে পারলে এখানেই তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এমনই এক মাথা নষ্ট কাহিনী নিয়ে আজকের এই সিনেমা মার্সি। তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে লস অ্যাঞ্জেল শহরে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে। মানুষজন প্রতিনিয়তই দাঙ্গা হাঙ্গামা করতেই থাকে, যার ফলে শহরের জেলখানা পুরোপুরি সন্ত্রাসীদের দিয়ে ভরে গেছে। মানুষজন কোনো বিচার পাচ্ছে না, অথবা বলা যায় যে ক্রিমিনালদের অত্যাচার এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে যে তাদেরকে সামলাতে গিয়ে ইতিমধ্যেই অনেক পুলিশ অফিসার শহীদ হয়ে গেছে। তো এমন এক কঠিন সময়ে লস অ্যাঞ্জেলসের সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। লস অ্যাঞ্জেলস সরকার এআই এর মাধ্যমে এমন একটা কোর্ট তৈরি করে যেখান থেকে কোনো অপরাধীরাই বাঁচতে পারবে না। আর এই কোর্টের নাম দেয়া হয় মার্সি ক্যাপিটাল কোর্ট। এই কোর্টে ক্রিমিনালদের একটা চেয়ারে বসানো হয় এবং তাদের বিভিন্ন প্রশ্ন করা হয়। আর ক্রিমিনালদের কাছে সময় থাকে মাত্র ৯০ মিনিট। আর যদি এই ৯০ মিনিটের মধ্যে অপরাধীরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে সেই ইলেকট্রিক চেয়ারের কারণে সাথে সাথেই তাদের মৃত্যু কার্যকর হয়ে যায়। মানে একদম অন দ্য স্পট ফয়সালা করা হয়। এরপর বলা হয় যে লস অ্যাঞ্জেলসে যেদিন থেকে এই মার্সি কোর্টের কনসেপ্ট এসেছে, সেদিন থেকে সেখানকার ক্রাইম রেট কমে ৬৮%-এ নেমে গেছে। এবার আসে এমন একজন ব্যক্তির কথা যার নাম ছিল ক্রিস রেমন। ক্রিস ছিল একজন ডিটেকটিভ। সে অনেক ক্রিমিনালদেরকে ধরে এই মার্সি কোর্টে নিয়েও আসে, কিন্তু সে এটা জানতো না যে কখনো সে নিজেও এই মার্সি কোর্টের জালে ফেসে যাবে। তো এখানে ক্রিস রেমনের উপরে তার নিজেরই স্ত্রীর খুনের অভিযোগ আনা হয়েছে। এরপর যখন ক্রিসের চোখ খোলে, সে নিজেকে ওই ইলেকট্রিক চেয়ারের উপরে আবিষ্কার করে। সে বেশ অবাক হয়ে গিয়েছিল, কারণ সে ভাবতে থাকে যে সে তো কোনো অপরাধ করেনি, তাহলে সে এই মার্সি কোর্টে কিভাবে চলে আসলো। তো ক্রিস এখানে জেদ করতে থাকে যেন তাকে ছেড়ে দেয়া হয়। আর ঠিক তখনই আমরা ম্যাডক্স নামের একজন জজকে দেখতে পাই, যে কিনা ক্রিসকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। এবার ম্যাডক্স তাকে বলে যে তোমার উপরে তোমার স্ত্রীর খুনের মামলা হয়েছে, তাই তোমাকে এখন নিজেকে নির্দোষ হওয়ার প্রমাণ দিতে হবে। এদিকে ক্রিসের জানাই ছিল না যে তার স্ত্রীর মৃত্যুও হয়ে গেছে। তাই ম্যাডক্স তাকে এআই এর সাহায্যে তার স্ত্রীর একটা ভিডিও দেখায়, যেখানে আমরা দেখতে পাই যে তার নিজের ঘরের ভেতরে তার স্ত্রীকে খুন করে ফেলা হয়েছে। আসলে তার স্ত্রী মারা যাবার সময় নিজের স্বামী ক্রিসের নাম মুখে নিয়েছিল। আর ঠিক এই কারণেই ক্রিস এই মামলাতে ফেঁসে গেছে। তো এটা দেখে ক্রিস একেবারে অবাক হয়ে যায় এবং অনেক কষ্টও পায়। সে বুঝতেই পারছিল না যে তার স্ত্রী এমনটা কেন করলো। ক্রিসের তখনও বিশ্বাস হচ্ছিল না যে তার স্ত্রী মারা গেছে। তাই তাকে বিশ্বাস করানোর জন্য জজ ম্যাডক্স তাকে বলে যে তুমি চাইলে এআই এর সাহায্যে এই বিষয়ে ভালোভাবে রিসার্চ করে দেখতে পারো। জজের কথা শুনে ক্রিস এআইকে প্রশ্ন করে, আর তখনই সে জানতে পারে যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই খবরটা ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়েও পড়েছে। তো এখন ক্রিসের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ, তার স্ত্রী আসলে মারা গেছে। এরপর ম্যাডক্স তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই দোষী? জবাবে ক্রিস বলে যে না, আমি এমনটা কখনোই করতে পারি না। ঠিক তখনই এআই কোর্ট থেকে রিপ্লে আসে যে তার দোষী হবার সম্ভাবনা 97.7%। অর্থাৎ এখনও পর্যন্ত যতগুলো প্রমাণ পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী ক্রিস 97.7% দোষী ছিল। তো বলা হয়ে থাকে যে মার্সি কোর্টে ওই সব ক্রিমিনালদেরকে আনা হয় যাদের অপরাধী হবার সম্ভাবনা 80%-এরও বেশি থাকে, কিন্তু ক্রিসের অপরাধী হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে ক্রিস তার স্ত্রীকে খুন করেছে। ম্যাডক্স তাকে বলে যে তোমার কাছে সময় একেবারেই নেই, তোমার সময় শুরু হয়ে গেছে, তোমার হাতে আছে মাত্র ৯০ মিনিট। যদি এই ৯০ মিনিটের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো, তাহলে এই চেয়ার নিজে থেকেই তোমার প্রাণ কেড়ে নেবে। জজ তাকে বলে যে তোমার কাছে এআই এর সাহায্য রয়েছে, সেটার সাহায্যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারবে। তো এখন টাইমার স্টার্ট হয়ে যায়, কিন্তু ক্রিস বারবার বলতে থাকে যে আমি এই আইনের একটা অংশ, আমি অনেক ক্রিমিনালদেরকে ধরে এখানে এনেছি, আপনারা আমার সাথে এমনটা করতে পারেন না, আমি আমার স্ত্রীর কোনো ক্ষতি করিনি।
এদিকে জজ তাকে বলে যে যাই হোক না কেন মার্সি কোর্ট সবার জন্য সমান, তুমি আগে কি ছিলে এখন সেই বিষয়ের কোনোই মূল্য নেই। তো যাই হোক, ম্যাডক্সের প্রথম প্রশ্ন থেকে আমরা এটা জানতে পারি যে খুনের দিন সকালে ক্রিস তার কাজের জন্য বাসা থেকে বের হয়েছিল, কিন্তু সে তার অফিসে পৌঁছানোর আগেই আবারও নিজের গাড়িটা বাসার দিকে ঘুরিয়ে দেয়। অর্থাৎ সে গাড়ি থেকে নিচেও নামেনি, আর সে আবারও নিজের বাসায় ফিরে গেছে। আর সে দেখতে পায় যে তার স্ত্রী দরজা খুলছে না, হয়তো সে কোনো কারণে বিরক্ত ছিল। তখন ক্রিস তাকে বলে যে তুমি যদি দরজা না খোলো তাহলে আমি কিন্তু অন্য চাবি দিয়ে দরজা খুলে ফেলবো। এর জবাবে তার স্ত্রী তাকে বলে যে তুমি যদি জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করো তাহলে আমি পুলিশের কাছে কমপ্লেন করে দেব আর এই বিষয়টাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। যদিও ক্রিস তার কোনো কথাই শোনে না, আর সে জোর করে বাসার ভেতরে ঢুকে পড়ে আর প্রায় 20 মিনিট পর বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। এর ঠিক পরপরই যখন ক্রিসের মেয়ে বাসায় ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। এর মানে হলো ক্রিস তার মেয়ের বাড়িতে আসার আগেই তার স্ত্রীকে ছুরিকাঘাত করে খুন করে ফেলেছে। এইসব ঘটনা দেখে ক্রিস তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে তার স্ত্রীকে মারেইনি। সে বুঝতেই পারছিল না যে সে এই বিপদে ফেসে গেল কিভাবে। তখনই জজ ভিডিওর মাধ্যমে তাকে দেখায় যে বাসা থেকে বের হবার পরে সে একটা ক্লাবে গিয়েছিল। সেখানে গিয়ে সে অনেক বেশি মদ খায় আর মানুষদের সাথে মারামারিও করে। এমনকি যখন পুলিশ অফিসারেরা তাকে ধরতে যায় তখন সে পুলিশের সাথেও মারামারি করে ফেলে। তো ঠিক এভাবেই সে নিজের স্ত্রীর মার্ডার কেসে ফেসে যায়। তো ক্রিসের এখনও কিছুতেই বিশ্বাস হয় না, তাই সে বারবার বলতে থাকে যে আমার তো কিছুই মনে পড়ছে না, আমি কিছুই করিনি। তখন জজ তাকে বলে যে এমনটাও তো হতে পারে যে মারামারি করার সময় তোমার মাথায় কোনো আঘাত লেগেছিল আর এই কারণেই তুমি সব কিছু ভুলে গেছো। তো যেমনটা আমরা জানি যে ক্রিস যখন আবারও নিজের বাসায় ফিরে গিয়েছিল তখন সে তার রুমের ভেতরে প্রায় 20 মিনিট পর্যন্ত ছিল, আর মার্ডারটা ঠিক ওই সময়ে হয়। তাই ম্যাডক্স তাকে জিজ্ঞাসা করে যে তুমি আবারও বাসায় কেন ফিরে গিয়েছিলে, এর পেছনে কারণটা কী ছিল। ক্রিস তাকে বলে যে আমার তো কিছুই মনে পড়ছে না, আপাতত আমাকে আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে হবে। তো এখানে ক্রিস তার মেয়ের সঙ্গে কথা বলার জন্য রিকোয়েস্ট করে, আর ম্যাডক্স তার সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে নেয় এবং তার মেয়ে ব্রিটের সঙ্গে তাকে কানেক্ট করে দেয়। এদিকে ক্রিস ম্যাডক্সকে বলে যে আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম, আমি ওকে কখনোই খুন করতে পারি না। এই কথা শুনে ম্যাডক্স তাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তার পার্সোনাল লাইফের ব্যাপারে জানাতে শুরু করে। আসলে বন্ধুরা, আমি আপনাদের বিষয়টা একটু বুঝিয়ে বলি যে এখানকার এই মার্সি কোর্টের কাছে যত ইনফরমেশন ছিল তার সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা হয়েছিল। এছাড়াও এলাকার সকল সিসিটিভি ফুটেজের সকল ডেটাও তার কাছে ছিল। আর যেমনটা আমরা সবাই নিজেদের পার্সোনাল ফোন থেকে কিছু না কিছু রেকর্ড করে তারপর সেগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করেও দেই, যদিও পরবর্তীতে আমরা হয়তো সেগুলো ডিলিট করে ফেলি, কিন্তু এগুলোর সব কিছুই এই এআই এর সার্ভারে স্টোর করা থাকে। আর এই জিনিসটারই ফায়দা তুলে এখানে ম্যাডক্স এআই এর সাহায্য নিয়ে ক্রিসের ব্যক্তিগত জীবনের ব্যাপারে তাকে জানাতে থাকে। যেমন ক্রিস যেদিন থেকে নিকোলকে বিয়ে করেছিল সে অনেক বেশি খুশি ছিল। এরপর তাদের মেয়ে হয় আর তখনও তারা অনেক খুশি থাকে। বলা হয়ে থাকে যে বিয়ের 20 বছর পরে এমন একটা ঘটনা ঘটেছিল তাদের জীবনে যার ফলে নিকোল আর ক্রিসের জীবন একেবারে ওলটপালট হয়ে যায়। আসলে একটা দুর্ঘটনায় ক্রিসের খুবই কাছের একজন বন্ধুর মৃত্যু হয়ে যায়, আর এই কারণে ক্রিস অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর সে ড্রিঙ্কস করতে শুরু করে। এই জন্য ওই সময় নিজের পরিবারকে সে ঠিকমতো সময়ও দিতে পারছিল না। এদিকে মাঝে মাঝে তার স্ত্রীর সাথে তার ঝগড়া হতে থাকে এই সব ব্যাপার নিয়ে, আর এই বিষয়টা এতটাই বেড়ে গিয়েছিল যে কথাবার্তা ডিভোর্স পর্যন্ত চলে আসে। অর্থাৎ ক্রিস কথায় কথায় তার স্ত্রীর উপরে রেগে যাচ্ছিল। আর এই সব কিছুর সাথে সাথে জজ ম্যাডক্স তার মেয়ের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন দেয়, তবে এই ইনফরমেশনগুলো একটু পার্সোনাল ছিল। যেমন আমরা জানতে পারি যে ক্রিসের মেয়ে ব্রিটের একটা বয়ফ্রেন্ড আছে, সে প্রতিদিন তার সঙ্গে দেখা করতে যায়, আর তাছাড়াও ব্রিট ওই ছেলেটার সঙ্গে একটু ড্রিঙ্কস আর নেশাপানিও করে থাকে। আর তাছাড়াও ক্রিস এআই এর থ্রুতে এটাও জানতে পারে যে তার মেয়ে তার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে চলে। আর মেয়েটা একটা ভিডিওতে তার বাবা আর মায়ের ডিভোর্সের ব্যাপারেও কথা বলতে থাকে। সে বলে ওঠে যে তাদের ডিভোর্স হয়ে গেলেই তো ভালো হতো। ক্রিস এইসব কিছু দেখতে থাকে আর ঠিক তখনই তার মেয়ের কল চলে আসে। আর এবার আমরা তার মেয়ে ব্রিটকে দেখতে পাই। সে ক্রিসকে নিজের মায়ের ব্যাপারে বলতে বলতে কাঁদতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে যে বাসায় আসলে কি হয়েছিল বাবা, তোমাকে কেন গ্রেফতার করা হলো।
তখন ক্রিস তাকে খুবই ভালোভাবে বোঝায় আর সে বলে যে তুমি কারো কথায় কান দিও না মা, এই সময় তোমাকে অনেক সাহস নিয়ে কাজ করতে হবে। যদিও ক্রিসের যে শ্বশুর ছিল সে বারবার ক্রিসের মেয়েকে উস্কে দিতে থাকে, অর্থাৎ সে ক্রিসকে অপরাধী বলেই মনে করে। এই জন্য ক্রিস ব্রিটকে বোঝায় আর বলে যে তুমি তোমার নানার কথা একেবারে শুনবে না মা। এরপর ম্যাডক্স তাকে জানায় যে তোমার 20 মিনিট পার হয়ে গেছে, তাই ম্যাডক্স তাকে বলে যে খুব তাড়াতাড়ি নিজেকে নির্দোষ প্রমাণ করো, আর তা না হলে তুমি আজকে মারা পড়বে। ক্রিস তখন সে এআই জজের উপরে দোষ চাপাতে থাকে আর বলে যে এই এআই সিস্টেম একেবারে ফালতু, তোমরা আগে থেকে সবাইকে দোষী বলে মেনে নাও আর তারপর শেষমেশ তাকে মেরেই ফেলো। এর মানে সে এই মার্সি কোর্টের সিদ্ধান্তকে ভুয়া বলে দাবি করে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে ক্রিস এখানে তার এক বন্ধুর সঙ্গে কথা বলতে চায়, অর্থাৎ তার সাথে কাজ করা একজন ফিমেল অফিসার যার নাম ছিল জ্যাক। এবার ক্রিসের কথায় জ্যাককে কল লাগানো হয় আর সত্যি বলতে জ্যাক ওই ক্রাইম সিনে উপস্থিত ছিল। ক্রিস ওই ক্রাইম সিনটা খুবই ভালোভাবে একবার দেখতে চায় আর সেটা দেখে সে বুঝতে পারে যে নিকোল আসলে কিলারের সাথে অনেক লড়াই করার চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ কিলার রান্নাঘরের একটা ছুরি তুলে নিয়ে তাকে প্রাণে মেরে ফেলে। এবার এটা দেখে সে বুঝতে পারে যে আসলে ঠিক কী কারণে পুরো দোষ তার উপরে চাপানো হয়েছে। আসলে সেখানে যে ছুরিটা ছিল সেটার উপরে ক্রিসের ফিঙ্গারপ্রিন্টের ছাপ ছিল। ক্রিস তাদেরকে বলে যে আমি তো প্রায়শই সবজি কাটার জন্য ওই ছুরিটা ব্যবহার করি আর ওই জন্যই ওই ছুরিতে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি আমার স্ত্রীকে মারিনি। আর তাছাড়াও ক্রিস সবসময় রান্নাঘর ব্যবহার করে, যার ফলে সেখানে তার চুল আর তাছাড়াও অনেক কিছু পাওয়া যায়, আর ঠিক এই কারণেই তাকে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে আসা হয়েছে। এরপর ক্রিস নিকোলের ফোন চেক করতে চায়। সে তাদেরকে বলে যে যখন আমার নিকোলের সঙ্গে ঝগড়া হতো তখন সে এমন একজন কাউকে মেসেজ করতো যাকে আমি চিনতাম না। ক্রিসের কথা মতো ম্যাডক্স সেটা চেক করে কিন্তু সে কিছুই পায় না। সে বলে যে ওই দিন নিকোল যে ফোনটা ব্যবহার করেছিল সেটার কোনো ইনফরমেশনই আমাদের কাছে নেই। তখনই ক্রিসের মনে পড়ে যায় যে তার স্ত্রী দুটো ফোন ব্যবহার করত, আর এবার ক্রিসের কথায় তার স্ত্রীর দ্বিতীয় ফোনটা খোঁজা শুরু হয়ে যায়, কিন্তু সেটাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তখনই ক্রিসের এটা মনে পড়ে যায় যে তার স্ত্রী একবার তাকে ওই ফোন থেকে কল করেছিল, তাই এবার ক্রিস ওই নাম্বারটাই কল করার চেষ্টা করে। আর যখন ওই নাম্বারে কল দেয়া হয় তখন রিংটা ক্রিসের গাড়িতেই বাজতে থাকে, অর্থাৎ নিকোলের দ্বিতীয় ফোনটা ক্রিসের গাড়িতেই ছিল। এবার নিকোলের দ্বিতীয় ফোনটা চেক করা শুরু হয়ে যায় যাতে করে জানা যায় যে এই ফোনটা আসলে ইল্লিগ্যাল ছিল, এর মানে এই ফোনের কোনো রেকর্ডই ছিল না। আর তাছাড়াও এই ফোনে যে নাম্বারটা ব্যবহার করা হতো সেটাও রেজিস্টার করা ছিল না। তখনই তারা ফোনে একটা ডায়াল করা নাম্বার খুঁজে পায়, যে নাম্বারটা লোকেট করে জানা যায় যে ওই নাম্বারের লোকেশন হলিউডের রেড জোনে। তাই এবার এটা জানার সাথে সাথে ম্যাডক্স জ্যাককে বলে দেয় যে তুমি এক্ষুনি ওই লোকেশনে চলে যাও আর ইনভেস্টিগেশন করে দেখো এই নাম্বারটা কার। এবার এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেয় যে ক্রিসের এই তল্লাশি করার কারণে কিন্তু অনেকগুলো বিষয় ধীরে ধীরে সামনে আসতে থাকে, যেমন তার স্ত্রী ইলিগাল ফোন ইউজ করে, আর তাছাড়াও তার সিমটাও রেজিস্টার করা ছিল না, আর সে এমন একজনের সাথে চ্যাট করত যাকে কেউ চিনতও না, অর্থাৎ তার স্ত্রীর ভেতরে কোনো না কোনো একটা রহস্য তো লুকিয়েছিল, যেই কারণে এই কেসটা আরও অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তো যাই হোক, সন্দেহের তীর এখন ক্রিসের উপর থেকে সরে অন্যদিকে যেতে থাকে, যেই কারণে ম্যাডক্স তাকে বলে যে এখন তোমার দোষী হবার সম্ভাবনা 96.7% হয়ে গেছে, অর্থাৎ 1% কমে গেছে। যদি 90 মিনিটের মধ্যে এই সম্ভাবনা 92%-এর কাছাকাছি চলে যায় তাহলে ক্রিসের প্রাণ বেঁচে যেতে পারে। আপাতত এখনো পর্যন্ত মাত্র 1%ই কম হয়েছে। তো যাই হোক, ওদিকে জ্যাক হলিউডের রেড জোনে পৌঁছে যায়। আসলে সেখানে আগে থেকেই দাঙ্গা হাঙ্গামা চলছিল, তাই জ্যাক ওই নাম্বারের লোকটাকে কিছুতেই খুঁজে পায় না। তখনই ম্যাডক্স জ্যাককে এক্স্যাক্ট একটা লোকেশন বলে দেয়, যেটা ছিল একটা হোটেল। আর জ্যাক যখন ওই হোটেলের কাছে পৌঁছে যায় তখনই আমরা দেখতে পাই যে অজ্ঞাত একজন লোক জ্যাককে দেখে পালিয়ে যেতে শুরু করে। জ্যাক সাথে সাথে তার পুলিশ টিমকে সাথে করে নিয়ে ওই লোকটাকে ধরার জন্য পিছু নেয়, আর অনেক চেষ্টা করার পরে ফাইনালি ওই লোকটা ধরাও পড়ে যায়। তো এবার বন্ধুরা, এখানে জানা যায় যে এই লোকটার নাম ছিল প্যাট্রিক বার্ক, আর সে এই হোটেলের একজন শেফ ছিল। প্যাট্রিকের কাছ থেকে জানা যায় যে ক্রিসের স্ত্রীর সাথে তার একটা অবৈধ অ্যাফেয়ার ছিল, অর্থাৎ তারা এই হোটেলে একসাথে দেখাও করত। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে আর ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়ে যায়। তো এরা দুজন লুকিয়ে লুকিয়ে কথা বলার জন্যই ইল্লিগাল ফোনটা ইউজ করতে থাকে, যাতে করে ক্রিস কোনোভাবে তাদের সম্পর্কের ব্যাপারে জানতে না পারে।
তো এই ঘটনাটা এখন ক্রিস জানতে পেরে একেবারে শকড হয়ে যায় যে তার স্ত্রী তাকে এত দিন ধরে ধোঁকা দিচ্ছিল। এদিকে প্যাট্রিক এই খুনের পেছনের কারণ হিসেবে ক্রিসকেই দায়ী করে। সে বলে যে তুমি তোমার স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারতে না, এই জন্য সে এমনটা করেছে, আর তুমি যখন এটা জানতে পেরেছিলে তখন রেগে গিয়ে তোমার স্ত্রীকে মেরে ফেলেছো। তো এই কথা শোনার সাথে সাথে ক্রিসের নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা ফেল হয়ে যায়, আর এই কারণে ক্রিসের উপরে সন্দেহের তীর আবারও বেড়ে 98% হয়ে যায়। এটা দেখে ক্রিস তো রীতিমতো ভয় পেয়ে যায়। সে ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ে যে সে এখন কি করবে। তো যাই হোক, এবার ক্রিস জজের কাছে সেদিন হওয়া ঝগড়াটার কারণটা খুলে বলে। সে কোর্টকে জানায় যে প্রায় 1 বছর আগে তার একজন বন্ধু ছিল যার নাম ছিল ডিটেকটিভ রে। তারা একসঙ্গে কাজ করত আর অনেক খুশি খুশি অনেক মিশনও তারা করে ফেলেছিল। যখন একদিন তারা কিছু ক্রিমিনালকে ধরার ইনফরমেশন পায় তখন রে আর ক্রিস দুজনেই একসাথে ওই লোকেশনে পৌঁছে যায়। তারা দেখতে পায় যে তাদের সামনে একটা গাড়ি ছিল যার ভেতরে ক্রিমিনালেরা বসেছিল। ক্রিস গাড়ি থেকে নেমে ক্রিমিনালদের কাছে পৌঁছাতে যাবে, ঠিক তখনই তার স্ত্রী নিকোলের ফোন চলে আসে, যেই কারণে সে গাড়িতে একাই বসে থাকে আর তার বন্ধু রে একাই চলে যায় ক্রিমিনালদেরকে ধরার কারণে। আর এর ফলে ওই ক্রিমিনালদের গুলি তার বন্ধুর গায়ে লেগে সে মারা যায়। ক্রিস এটা দেখার সাথে সাথে ওই ক্রিমিনালদেরকে ধাওয়া করে আর কোনো রকমে সে ওই লোকটাকে ধরে তো ফেলে, কিন্তু ক্রিস নিজের বন্ধু রে এর প্রাণ বাঁচাতে পারে না। আর এখানে আসল সমস্যাটা শুরু হয়ে যায় যখন তার বন্ধুর খুনিকে কোর্ট বিনা শাস্তিতে ছেড়ে দেয়, যার ফলে ক্রিসের অনেক বেশি অনুতাপ হতে থাকে। ওই জন্যই সে ভাবতে থাকে যে ওই খুনিকে ধরার সাথে সাথে গুলি করে দেওয়া উচিত ছিল, সে ভুল করেছে। কিন্তু সেদিন ক্রিস গুলিটা করতে পারেনি বলে অনেক অনুশোচনায় ভুগত, আর এই কারণে তার বন্ধুর শোকে সে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। আর এই কারণে সে সব সময় তার বাড়িতে অনেক মদ স্টক করে রাখত। আর খুনের দিনের কথা বলতে গেলে ওই দিন ক্রিস তার গাড়িতে মদের বোতল রেখে দেয়, কিন্তু সে অফিসে পৌঁছানোর পথে জানতে পারে যে তার মদের বোতলটা গায়েব হয়ে গেছে, যার ফলে সে বুঝতে পারে যে এই কাজ নিশ্চয়ই তার স্ত্রীর হতে পারে। সে হয়তো তার গাড়ি থেকে মদের বোতলটা সরিয়ে দিয়েছে, কারণ তার স্ত্রী তো তার এই সব পান করার অভ্যাস একেবারে পছন্দ করতো না। তাই ক্রিস আবারও বাসায় ফিরে আসে আর ঘরের ভেতরে যাওয়ার অনুরোধ করে, আর এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ক্রিস বারবার তার স্ত্রীর কাছে ড্রিঙ্কসের বোতলটা চাইতে থাকে, কিন্তু নিকোল সেটা দিতে অস্বীকার করে। তো এইসব ঝগড়াঝাটির মধ্যেই ক্রিস তার স্ত্রীর সামনে তার ফেভারিট গ্লাসটা ফেলে দেয়, যার ফলে কিছু কাচের টুকরো ভেঙে তার গায়ে বিঁধে যায়। আর এই কারণেই তার গায়ের রক্ত তার স্ত্রীর কাপড়ে লেগে যায়। এই কারণে সে মূলত এই কেসে ফেসে গিয়েছিল, আর এটা ছিল তার বিরুদ্ধে আরও একটা প্রমাণ। তার স্ত্রী ওই দিনে রাগারাগির মধ্যে তার অ্যাফেয়ারের ব্যাপারেও বলে ফেলে। সে ক্রিসের সঙ্গে আর থাকতেও চায় না, সে নিজের সম্পর্কের ব্যাপারে ক্রিসকে বলে ডিভোর্স নিতে চায়। আর এই কারণে ক্রিস সেদিন আরও বেশি রেগেছিল। এই জন্য সে ওখান থেকে বের হতেই বারে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। তো এখানে ক্রিসের কথা শুনে ম্যাডক্সেরও বিশ্বাস হয়ে যায়, কিন্তু সে তবুও ক্রিসকে বলে যে দেখো, তুমি এইসব কথা বাদ দাও, কারণ তোমার কাছে বেশি সময় নেই। তোমার কথা আমি বিশ্বাস করলাম কি করলাম না তাতে আসলে কিছুই যায় আসে না। তোমাকে যেভাবেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আসলে ক্রিসের যদি নিজের প্রাণ বাঁচাতে হয় তাহলে তাকে ওই কিলারকে ধরে দিতে হবে যে কিনা তার স্ত্রীকে খুন করেছে। এরপর ক্রিস জজকে বলে যে আপনি আমাকে নিকোলের কন্ট্যাক্ট লিস্টটা দেখান। তখন সে দেখতে পায় যে নিকোল অনেক মানুষের সাথে কথা বলেছে। ক্রিস তার অফিসের মানুষ আর বন্ধুদেরকে আলাদা আলাদা করে ফেলে, আর সে সবাইকে মনোযোগ দিয়ে দেখতে থাকে যে কিলার এখানে কে হতে পারে। তখন তার মনে পড়ে যে নিকোলের বয়ফ্রেন্ড তাকে কিছু একটা বলেছিল। তো এবার ক্রিস ম্যাডক্সকে বলে যে আপনি প্যাট্রিক বার্ককে একটু কন্ট্যাক্ট করুন। তো এখন আমরা দেখতে পাই যে ক্রিসের কথায় বার্ককে কল লাগানো হয়, আর ক্রিস তাকে জিজ্ঞাসা করে যে আমার স্ত্রী কোন বিষয়টা নিয়ে এতটা টেনশনে থাকতো, আমি তো জানি না, তুমি যদি জানো তাহলে বলে দাও। তো এখানে বার্কের কাছ থেকে জানা যায় যে নিকোল যে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করত সেখানে কিছু লোক চুরি করে থাকে, যার ফলে কোম্পানির অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। আর এই কারণেই নিকোলের এক লোকের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, আর সেই কারণে সে অনেক টেনশনে থাকতো, কারণ সেই লোকটা খুব একটা ভালো ছিল না। এই বিষয়টা জানার পরে ক্রিস তার বন্ধুদের লিস্টটাও সরিয়ে দেয়, আর এখন শুধু তার অফিসের লোকজনের লিস্টটা বাকি ছিল। ক্রিস ওই মানুষজনের মধ্যে খুঁজতে থাকে যে আসলে নিকোলের সাথে কার ঝগড়া হতে পারে। তখনই এই মামলার লোকেশনের জন্য সে আবারও ডিটেকটিভ জ্যাকের সঙ্গে কন্ট্যাক্ট করে আর তাকে বলে যে তুমি এক্ষুনি আমার দেওয়া একটা লোকেশনে চলে যাও, সেখানে কিছু তথ্য জোগাড় করো।
তখন ক্রিস জজকে বলে যে যেদিন নিকোলের মার্ডার হয় ওই দিন কি ওর অফিসের কোনো কলিগের গাড়ি আমাদের বাড়ির রাস্তা দিয়ে গিয়েছিল। মানে সে এটা জানার চেষ্টা করছিল যে যদি নিকোলের অফিসের কেউ তাকে মেরে থাকে তাহলে ওই দিন তার বাসার আশেপাশে তো অবশ্যই সে লোকের গাড়ি আসবে। কিন্তু জজ ম্যাডক্স চেক করে তাকে বলে যে গত 2 দিন ধরে তোমার বাসার আশেপাশে কাউকে দেখা যায়নি। এবার ক্রিসের আরও একটা জিনিস মনে পড়ে যায়, সেটা হলো 2 দিন আগে ক্রিসের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়েছিল, সেখানে নিকোল তার অফিসের লোকজনদেরকেও ইনভাইট করেছিল। আর এবার ক্রিস ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সে পার্টিতে আসা সকল মানুষদেরকে এক এক করে চেক করতে থাকে, কিন্তু তবুও সে কিছুই বুঝতে পারে না। তখনই তার মেয়ের একটা ভিডিওর কথা তার মনে পড়ে যায়, যেটা সে শুনতে শুরু করে। আর এরপর ক্রিস আবারও তার মেয়ে ব্রিটের সঙ্গে কথা শুরু করে দেয়। ক্রিস ব্রিটকে জিজ্ঞাসা করে যে মা, তুমি কি ওই রাতে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলে? এবার তার মেয়ে তাকে বলে যে হ্যাঁ, পার্টির দিন আমি বেসমেন্ট থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। তাই সে সেখানে চেক করতে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এদিকে ক্রিস ওই রাতের ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই সে নোটিস করে যে বেসমেন্টের দরজাটা খোলা ছিল আর অন্ধকারে একটা লোককেও দেখা যায়। বলা যায় যে শুধু হালকা একটা ঝলক দেখা যায়, আর এই কারণেই দরজাটা একটুখানি খোলা ছিল। তো এই ঘটনাটা দেখার পরে ক্রিস বুঝতে পারে যে সেদিন পার্টির পরে ওই লোকটা আসলে তার বাড়ি থেকে ফিরে যায়নি। সে তাদের বাসাতেই 2 দিন ধরে লুকিয়েছিল আর সময় মতো নিকোলকে খুন করে ফেলেছে। তো এবার তার এটা জানতেই হবে যে ওই লোকটা আসলে কে। আর এটা জানতেই ক্রিস জজকে বলে যে আমাকে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে কিনা ফ্যাক্টরিতে কেমিক্যাল চুরি করে। আমার মনে হচ্ছে যে ওই চোরের সঙ্গে এই লোকের কোনো লিঙ্ক থাকতে পারে, অর্থাৎ যে লোকটা কেমিক্যাল চুরি করে হয়তো সেই কিলার হতে পারে। কারণ নিকোল কোম্পানির সকল ডেটা ম্যানেজ করে, যার ফলে ওই লোকটার ব্যাপারে সে জেনে গিয়েছিল। আর নিকোল যদি সেই ডেটাগুলো ফাঁস করে দিত তাহলে ওই চোরের অনেক বড় শাস্তি হতে পারত। অর্থাৎ ওই চোরের নিকোলকে খুন করার একটা মোটিভ ছিল, আর এই কারণেই নিকোলকে হয়তো সে মারারও চেষ্টা করেছে। তো যাই হোক, এই সন্দেহের বশেই ক্রিস কোম্পানির ডেটাগুলো আবার চেক করতে শুরু করে। তখনই সে হোল্ট নামের একজন লোকের ব্যাপারে জানতে পারে। আসলে হোল্টের নিকোলের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে আগেও তর্ক হয়েছিল, আর সেই লোকের অ্যাকাউন্ট দেখে জানা যায় যে সে আসলে অনেক বেশি ঋণে ডুবেছিল। তাই ক্রিস আন্দাজ করতে পারে যে হয়তো এই লোকটাই কেমিক্যাল চুরি করত, যার ফলে সে তার ঋণগুলো শোধ করতে পারে। ক্রিসের ভাবনা অনুযায়ী সে ওই লোকটার উপরে দোষ চাপাতে থাকে, কিন্তু হোল্ট যখন এই বিষয়টা জানতে পারে তখন সে ক্রিসকে একটা সত্যি কথা বলে দেয়। সে বলে যে আমাদের কোম্পানিতে রব নামের একজন লোক রয়েছে, হয়তো সেই কেমিক্যাল নিয়ে ঘাপলা করে। এইসব কিছুর মধ্যে আমার কোনো দোষ নেই। আর যখন সে ওই বাসার পার্টিতে গিয়েছিল তখন সে আমাকে বলেছিল যে আমি আজকে এখানেই থেকে যাব, কারণ আমাকে নিকোলের সঙ্গে একা একা কিছু কথা বলতে হবে। অর্থাৎ হোল্ট এখন রবের উপরে দোষ চাপিয়ে দিচ্ছিল। এই কারণে পার্টির দিন হোল্টই রবের গাড়ি নিয়ে ফিরে চলে যায়। আর রবের কথা বলতে গেলে সে আসলে ক্রিসের বাসাতে থেকে যায়, যাতে করে সে ক্রিসের স্ত্রী নিকোলের সঙ্গে স্পেশাল কিছু কথা বলতে পারে। তো যাই হোক, এই কথা শুনতেই ক্রিস বুঝতে পারে যে রব ইচ্ছে করেই তার বাসাতে থেকে গিয়েছিল। এবার ক্রিস জজকে রবকে ধরার ব্যাপারে বলতে থাকে। আর এবার রবকে ট্র্যাক করে জানা যায় যে সে তার নিজের ট্র্যাকারটা নিয়ে কোথাও যাচ্ছিল। তাই এবার তাকে ধরার জন্য জ্যাককে আবারও সেখানে পাঠানো হয়। আর জ্যাক যখন তার লোকেশনে পৌঁছায় তখন জানা যায় যে রব আসলে তার ট্র্যাকারটা খুলে কোথাও পালিয়ে গেছে। আসলে বর্তমান সময়ে সকল মানুষের কাছে আইডি কার্ডের মতো একটা করে ট্র্যাকার থাকতো, যাতে করে তাদেরকে খুঁজে বের করা খুবই সহজ হয়ে গিয়েছিল। তো আপাতত জ্যাক রবকে খোঁজার চেষ্টায় লেগে পড়ে। আর তাছাড়াও তারা জ্যাকের আস্তানায় কিছু কেমিক্যাল আর এমন কিছু জিনিস পেয়ে যায় যা থেকে জানা যায় যে কেমিক্যালের সাহায্যে রব আসলে এখানে ড্রাগস বানানোর চেষ্টা করছিল। আর তাছাড়াও সে সম্প্রতি একটা বোমা বানিয়েছিল যেটা অনেক বেশি বিপজ্জনক ছিল। ক্রিস বলে যে রব আসলে কোনো ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে ধরতে হবে। তো যাই হোক, আবারও রবকে ট্র্যাক করা শুরু হয়ে যায়। আর এবার জানা যায় যে রব একটা ট্রাক নিয়ে কোথাও চলে যাচ্ছে, তাই এবার তাকে ধরার জন্য তার পিছু নেওয়া শুরু হয়ে যায়। এদিকে রবের আস্তানা থেকে একটা ছবিও পাওয়া যায়, যেটা ছিল রবের ছোটবেলার ছবি। আর এখানে জানা যায় যে তার সাথে আরও একটা ছেলে ছিল। আর এবার ক্রিস ওই ছেলেটার ব্যাপারে খোঁজ করতে থাকে। এরপর যেটা
যেটা জানা যায় সেটা শুনে ক্রিস একেবারে অবাক হয়ে যায়। আসলে রবের একটা ভাই ছিল যার নাম ছিল ডেভিড ওয়েব, আর সে একজন ক্রিমিনাল ছিল, যে কারণে ক্রিস ওই লোকটাকে ধরে ফেলে। আর সেই ছিল প্রথম ব্যক্তি যাকে এই মার্সি কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছিল, মানে মার্সি কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর এবার ভাইয়ের মৃত্যুর কারণে রব তার প্রতিশোধ নিতে চায়, আর সে তার প্ল্যান অনুযায়ী সবার প্রথমে মার্সি কোর্টের উপরে অ্যাটাক করতে চায়। যখন ক্রিস তার বাসার ভিডিওগুলো চেক করতে বলে তখন সে দেখতে পায় যে রব তার মেয়ে ব্রিটকে তুলে নিয়ে গেছে। তো এখানেই ক্রিস এখন রবের পুরো প্ল্যানটা বুঝে ফেলে, তাই সে জ্যাককে বলে যে কোনো মূল্যে রবকে ধরতে হবে। ক্রিসের কথা শুনে জ্যাক যখন রবকে ধরার চেষ্টায় ব্যস্ত ছিল তখনই হঠাৎ রবের আস্তানায় এক ভয়ঙ্কর ব্লাস্ট হয়, যার ফলে অনেক অফিসার মারা যায় আর জ্যাকও ভয়ঙ্কর আহত হয়ে যায়। জ্যাক বলে যে আমি ওকে কিছুতেই ছাড়বো না। যেহেতু নিকোলকে মারার জন্য রবের কাছে 100% ভ্যালিড একটা রিজন ছিল, তাই জর্জ ম্যাডক্স এখন ক্রিসের উপরের সন্দেহের মাত্রা কমিয়ে 0% করে দেয়, অর্থাৎ ক্রিস নির্দোষ প্রমাণিত হয়ে যায় আর সে চেয়ার থেকে উঠতে পারে। কিন্তু সমস্যাটা ছিল যে ক্রিস যদি চেয়ার থেকে ওঠে তাহলে পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে, যার ফলে এটা আর জানা যাবে না যে রবের সঙ্গে কি হচ্ছে, অর্থাৎ ওদিকে কি হতে যাচ্ছে সেটা এরা আর বুঝতে পারবে না। কিন্তু ক্রিস তো রবকে ধরার জন্য অফিসারদেরকে সাহায্য করতে চায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই চেয়ারে বসে থাকবে। কিন্তু জর্জ ম্যাডক্স তাকে বলে যদি তুমি 9 মিনিটের মধ্যে চেয়ার থেকে না ওঠো তাহলে এটা কিন্তু ব্লাস্ট হয়ে যাবে আর তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও মারা পড়বে। আর যদিও এটা ক্রিস জানতো, কিন্তু ক্রিস তার কোনো কথাই শোনে না। সে তার স্ত্রীর খুনিকে যে কোনো মূল্যে ধরতে চায়। ওদিকে আমরা রবকে দেখতে পাই যে কিনা অনেক বেশি স্পিডে ট্রাক চালাতে থাকে আর সে পুরো শহরে একেবারে তাণ্ডব চালিয়ে দেয়। অফিসারেরা তাকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রব কিছুতেই থামছিল না। তো এখানে অফিসারের একটা সিদ্ধান্ত নেয়, তারা বলে যে রবকে যদি না এখনই থামানো হয় তাহলে সে মার্সি কোর্টের বিল্ডিংটা ব্লাস্ট করে দেবে, যার ফলে অনেক মানুষ মারা যেতে পারে। এই কারণে তারা রাস্তাতেই ওই ট্রাকটা ব্লাস্ট করে দেবার কথা ভাবে। কিন্তু সমস্যাটা ছিল যে ওই ট্রাকের ভেতরে ক্রিসের মেয়ে ব্রিটও ছিল, যাকে কিনা রব কিডন্যাপ করেছে। এই কারণে ক্রিস তাদেরকে বারবার নিষেধ করতে থাকে। সে বলে যে তোমরা প্লিজ ওটাকে ব্লাস্ট করো না, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, কারণ তাদের কাছে একজন মানুষের জীবনের চেয়ে 100 জন মানুষের জীবনের দাম অনেক বেশি। তাই এখানে আমরা দেখতে পাই যে অফিসারেরা একটা ড্রোনে বোমা লাগিয়ে সেই ট্রাকটাকে ব্লাস্ট করার চেষ্টা করে, কিন্তু জর্জ ম্যাডক্স ওই বোমাটা ডিফিউজ করে দেয়, অর্থাৎ তার কাছে ক্রিসের এই সিদ্ধান্তটা সঠিক মনে হয়। এরপর রব অনেক স্পিডে বিল্ডিংয়ের ভেতরে ওই ট্রাকটা ঢুকিয়ে দেয়, যার ফলে মার্সি কোর্টের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর এই কারণে সিস্টেমটা কাজ করা বন্ধ করে দেয়। আর এদিকে ক্রিসের কাছে মাত্র 1 মিনিটের চেয়েও কম সময় বাকি ছিল। সে জজকে বারবার বলতে থাকে যে আমাকে এই চেয়ার থেকে বাইরে বের করুন, কিন্তু সিস্টেমটা খারাপ হয়ে গিয়েছিল বলে জজ আর এমনটা করতে পারে না। কিন্তু লাস্ট সেকেন্ডে কোনো রকমের সিস্টেমটা অফ হয়ে যায় আর ক্রিস বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। এবার ক্রিস কোনো রকমের রবের কাছে পৌঁছায়, কিন্তু রব এখন অনেক বেশি রেগেছিল। সে তার মেয়ের দিকে বন্দুক তাক করে ধরে ক্রিসকে বলে যে তুমি স্যারেন্ডার করো, আর সে ডেটোনেটর দিয়ে বোমাটা ব্লাস্ট করার কথা তাকে বারবার বলতে থাকে। কিন্তু এখানে ক্রিস একটু বুদ্ধি খাটায়। সে জর্জ ম্যাডক্সকে বলে যে আপনি যেভাবেই হোক এখানেই ওর ভাই ডেভিড ওয়েবের শুনানি শুরু করুন। এবার ক্রিসের কথা মতো জজ রবের ভাইয়ের শুনানি শুরু করে দেয় তার সামনেই। জজ তাকে বলে যে তুমি চাইলে তোমার ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারো। আসলে রবের যে ভাই ছিল ডেভিড, তাকে একটা খুনের দায়ে এই কোর্টে সাজা দেওয়া হয়েছিল আর ডেভিডকে ধরেছিল ক্রিস। কিন্তু রব জানতো যে তার ভাই আসলে নির্দোষ, কারণ যখন ওই খুনটা হয়েছিল তখন সে আর তার ভাই একসঙ্গে ফোনে কথা বলছিল। আর কথা বলতে থাকা একজন মানুষ কিভাবে বা খুন করতে পারে? তবে দুর্ভাগ্যবশত রবের ভাই ছিল এই মার্সি কোর্টের প্রথম আসামি, তাই তার কেসের তদন্ত মানুষেরাই অর্থাৎ ক্রিস করছিল। তো এইসব কথাবার্তার মধ্যে আবার ক্রিসের মেয়ে রবের হাতে কামড়ে নিজেকে মুক্ত করে ফেলে আর ক্রিস নিজেও রবকে ধরে বোমার ডেটোনেটরটা বন্ধ করে দেয়। ক্রিস তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সে নিজেকে সামলে নেয়। আর ততক্ষণে সেখানে জ্যাকও চলে আসে। সেও রবের উপরে অনেক রেগেছিল, কারণ রব তার অফিসারদেরকে মেরে ফেলেছে। আর এখন সব দিক থেকে যখন রবকে দোষী মনে হচ্ছিল তখনই রব জজকে জিজ্ঞাসা করে যে আমি আমার ভাইয়ের সাথে সেদিন রাতে যেই ফোনে কথা বলেছিলাম সেই ফোন তদন্তের সময় খুঁজেই পাওয়া যায়নি, ফোনটা এখন কোথায়?
আর এবার জজ ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে ক্রিস ওই ফোনটা পেয়েছিল বটে, কিন্তু সে ফোনটা তদন্তের স্বার্থে জজকে না দিয়ে বরং সেটা নদীতে ফেলে প্রমাণ লোপাট করে দেয়। আসলে এই কোর্ট শুরু হবার পরে প্রথম কেস হিসেবে একজন আসামির দরকার ছিল, আর ক্রিস আসামি হিসেবে ডেভিডকে ধরে নিয়ে যায় আর ডেভিডের শাস্তি নিশ্চিত করতে সে সকল প্রমাণ লোপাট করে দেয়। এতে করে নির্দোষ ডেভিড তো মারা যায়, কিন্তু ক্রিসের অনেক সুনাম ছড়িয়ে পড়ে। মার্সি কোর্টেরও জয় জয়কার শুরু হয়ে যায়, ক্রাইম রেটও কমে যায়। কিন্তু রব তার ভাই হারানোর কষ্ট একেবারেই ভুলতে পারেনি, তাই সে হুবহু একই স্টাইলে ক্রিসকে ফাঁসাতে তার স্ত্রীকে মেরে ফেলে। আর এই কথা কোর্টে প্রমাণিত হবার সাথে সাথে খুনের দায়ে রবকে আর প্রতারণা ও খুনের দায়ে ক্রিসকেও গ্রেফতার করা হয়। এই ঘটনার সাথে সাথে মূলত আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। গল্পটা আরও অনেক কথোপকথন অনেক বেশি ছিল, আমি সেটাকে অনেকটা শর্টকাট করার চেষ্টা করেছি, যার ফলে কিছু সিন বা কিছু গুরুত্বপূর্ণ নয় এমন ঘটনা বাদ পড়ে গেছে। তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।